দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারহা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পরে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখটাকে ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পেছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সে জিপের শব্দই যেন প্রাণ ফিরিয়ে এনে দিচ্ছে চারপাশের। গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? কোনো উত্তরই এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন, অন্য হাতে চোখের সানগ্লাস বুকে পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছি। বেফাস কথাবার্তা শুনে আহাম্মক বনে গেল ফারহা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারহা। হাত পা ছাড়িয়ে কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি চোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগলো ফারহা, কাট কাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এসব বলছেন? আল্লাহর ঠাডা পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে ব্রেক কষল তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেললো বোধহয় এখনই। কি বললে? মুখাবয় জুড়ে গম্ভীর্য ভাব। ফাঁকা ঢোক গিল ফারহা। আমতামতা করে বলল, কিছু বলিনি, আল্লাহর কসম। মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এইভাবে নির্জন একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্ট ইচ্ছেরা, যা খননে খননে ঝেঁকে বসছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুট আলতো করে ভিজে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিস ফিস করে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতেই হবে। সে যে কন্যাকে ফেলে গিয়েছিল। কিছুটা রু কণ্ঠে বলল, কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ, আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদুস্বরে আত্মনাদ করে উঠল ফারহা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। ক্ষুধিত মুখে আওড়ালো, কিছুটা দাঁত পিষে। এই তোর উচিত ছিল না আমাকে ফোন করা। যেহেতু আমার বউ, সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল, আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারহা। ব্যথা পেল মেয়েটা, নাকি ভয় পেল? তাসফিন রাগে গজগজ করে ফের বলল, আমি নির্দয় পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা। উচিত ছিল ফিরিয়ে আনা। এই আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম, তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস, মানে বুঝিস 365 দিন। ও গড, কতগুলো দিন! কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারহার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর। ভয়ে শিউরে উঠে ফারহা। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন, আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি না খুব 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 খারাপ। আপনি আমাকে বিয়ে... আহ! কপল দয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে। হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করব না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারহা। মাঝে মাঝে হেঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অধর বাঁকিয়ে হাসল সে। গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল,
আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। ধমকালো ফারহা, চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখপানে। সে হাসছে, চমৎকার সে হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ কিন্তু একটাই। না কুচকে নিল ফারহা, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে? নিকোষ কালো রাত, চারদিক ভয়ঙ্কর নীরবতা আচ্ছন্ন। গভীর রাতে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছের পাতাগুলো নড়ছে না। দূর আকাশে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেনই অন্ধকারে সাক্ষী সে। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয় এক্ষুনি। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে। তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবীর আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়। শিশির বিন্দু ঝকমক করে ওঠে। রাতে সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনোই ছিল না। নতুন সকাল শুরু হয় আশার আলো নিয়ে। বাড়ি সদ্য লোক ব্যস্ত আছে কাজে। বিয়ে বাড়ি মানেই তো কাজের হাট বসে। আজকে ফারহার আংটি বদল। তাসফিন আর ফারহার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছেন রুবেনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতি হতেই দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন। অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারহা। ভীষণ মন খারাপ তার। প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে। দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী। সে তো সকালই দেখেছে সেটা। মনের মধ্যে এক আকাশসম অভিমান নিয়ে বসে রয়েছে ফারহা। ঢোক গিল ফারহা। সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তার নিমিষেই কপুরের ন্যায় উঠবে গেল। ফারহা রে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরল স্নেহা। হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে। অথচ একবারের জন্য মুখ ফেরায়নি ফারহা। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারহার দিকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না। ছোট্ট করে জবাব দিল ফারহা। ভ্রু উঁচিয়ে শোধালো স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই, তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করলো দুজনের। আয়নায় স্পর্শ ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়। আরে ভাইয়া, আপনি? ভেতরে প্রবেশ করলো তাসফিন। দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু সুরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ে স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে দুজনার, তবে তা ক্ষণিকের জন্য। নত মস্তিষ্কে বসে রইল ফারহা। বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় ঝেঁকে ধরছে তাকে। চুপচাপ রইল সে। পাজোড়া এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অবধি নিকটে রয়েছে। বসলো পাশে। ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারা, এতটা প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগি, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলেই আমার রাগ পানি করতে পারো, তাও তা এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপালে ভাঁজ পড়ল। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারহা। এই লোকটার রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেব। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পেছন থেকে হাত সামনে এনে সাপের মতো পেঁচিয়ে ধরল মেয়েটাকে। কোনো একদিন আধারে ডুবে থাকা রজনীতে একে কি আমার বাহুতলে পিষ্ট হবে, সে খেয়াল রেখো মে। তার জন্যে শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী। ধুরপুক শব্দটি প্রজ্ঞার হলো। ফের দৃষ্টি নত হলো ফারহার। তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত্র যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা ঠান্ডা মিষ্টি ভাব। হালকা ধুলে যাওয়া ফায়ারি লাইটসগুলো যেন পুরো পরিবেশটাকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশের ছোট ছোট দ্বীপগুলো জ্বলছে। মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো।
গাছের পাতার ফাঁক দিয়ে জল করছে রঙিন লাইটগুলো, যেন তারাও আজকে এই আনন্দের সাথে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট একটা মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর আর কনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশটাকে আরও স্বপ্নিল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করেছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিংখানিক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তাও জড়িয়েছে তাসফিন, সৌহার্দ্য একই কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিক দৌড়দৌড়ি করতে ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহি দাঁড়া, এ মাহি। খালামণির কথাগুলো শুনতে নারাজ সে, চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। এই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালোই লেগেছে তার, খিলখিলে হেসে উঠল মাহির। খালামণি। আঙ্গুল উঠিয়ে দেখালো মাহির সামনের দিকে, সেই দিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে, বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা, অমায়িক লাগছে তাকে। এই মাহির বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পেছনের দিকে। হাহা করে হেসে উঠল নবীন, কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন, এত বড় অপমান। আসলে কি বলো তো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না, আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম, আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর। মেজাজটাকে এখন আর খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করলো। নবীন মনে মনে কুটির হাসলো, মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন, এত অপেক্ষা। সে অপেক্ষা করার মানুষ নয়, তবে ফারহার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরু রঙে লং গোল জামা পরেছে ফারহা, নিচের দিকটা সোনার তৈরির কাজ করা, বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত, হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে দিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেতরটা শুকিয়ে কাঠ, ভেতরে সুপ্ত ইচ্ছেগুলো বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনের, আঁখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফরানি নিয়ে নিচে এলো ফারহা। তাসফিনকে চিনে, লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফারহা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারহা। চাপা সুরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারহা। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্ট বোধহয় হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা বাবা, ভাই বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ, নতুন একটি পরিবার। একটি বিয়ের ধারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙুলের কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙুল ছুঁয়েছে তাসফিন, পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতপর তার দিকে এগিয়ে গেল আরও একটি রিং। ফারহা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙুলে। আঁখি মিলল দুজনার। অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে উঠল চারপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল, সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তম্ভিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারহা। সন্ধ্যাবেলায় গায়ে হলুদ, পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সব কিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন।
অন্ধকারে ডুবে আছে রুম, কারেন্ট গেল সবে, তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারহা। আকস্মিক অনুভব করলো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু সুরে জিজ্ঞেস করে ফারহা। অভয় কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আটকে উঠে ফারহা, স্পর্শটা বড্ড অচেনা লাগছে তার নিকটে। কই, তাসফিন তো এভাবে ছোঁয় না তাকে, তার স্পর্শ যে খুবই চেনে ফারহা। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারহা ঘুরে তাকালো, তৎক্ষণাৎ ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারহা কি তাকে চেনে? না, তাকে তো চিনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারহা। আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারহা। শুকনো ঢুক গেল সে। স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলছে তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারহা, আমি দুঃখিত। নিচে থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করলো না, ছুটে গেল সেই দিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারহা। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। দুহাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে। আঙ্গুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ। দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশির শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না এই বিকেলে। এই একাকিত্বের তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো করে শব্দ করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র মনে হচ্ছে তার। কই, তাসফিন ছুলে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিক করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা, অস্থির দেখাচ্ছে? আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফারহানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন। ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দোতলায় গেল। কি হলো তার বউটার? এমনি তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়ে গেছে? দরজার কাছে এসে ধাক্কা দিতে খুলে গেল তা। ফারা, চকিতে ঘাড় ফিরে তাকালো ফারহান, দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফি থমকালো, চমকালো বটে। ফারহান কি বলবে, জড়িয়ে ধরতেই তাকে ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গেল। আলতো করে জড়িয়ে ধরল শীর্ণ বদনখানি, মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যেই। হ হ করে কেঁদে উঠল ফারহান। হেঁচকি উঠে গেল তার। জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্কে ব্যথা হয় তাসফির, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারহানের অনুভূতি বুঝতে পারছে তাসফি, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারহানের সংখ্যা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফি, তুলে নেয় পাজা করে, আলগোছে শুয়ে দেয় বিছনায়। ফির এলো উপরে, নিজের বক্ষ পিঞ্জরে ফেষ্ট করলো মেয়েটাকে, জড়িয়ে নেয় বাহুডোরে।